আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি কাঁচা আমের হট চিল্লি সস। কোনো কেমিক্যাল ছাড়াই বানিয়ে নিন খুব সহজে, অল্প উপকরণেই বা বাড়িতে থাকা উপকরণ দিয়েই ম্যাঙ্গো হট চিলি সস। তবে এটি বানানো যেমনটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন, সেই রেসিপিটি আজ আমি শেয়ার করব। তবে রেসিপিটি শুরু করার আগে অনুরোধ জানাই, প্রত্যেকবারের মতন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। রেসিপিটি ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। তবে চলো এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে 250 গ্রাম আমি আম নিয়ে নিয়েছি। আপনারা বেশি কোয়ান্টিটি বানাতে চাইলে তাহলে বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন। এবার আমগুলো আমি ভালোভাবে ছিলে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে আমি এটিকে সরু সরু করে কুঁচো করে নেব। এখানে যে আমের আঁটি হয়নি সেই আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি ভালো হবে। তবে আমি যে আমটা নিয়েছিলাম অল্প একটু পরিমাণে আঁটি হয়ে গেছিলো বা বীজটা অল্প একটু শক্ত হয়ে গেছিলো, তাই আমি শক্ত যে পার্টটা ছিল সেই পার্টটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এভাবে করে সরু সরু করে স্লাইস করে নিচ্ছি আমি। এইভাবে আমি সবগুলো আম স্লাইস করে নেব, আর কুসুমগুলো আমি বা বীজগুলো আমি ফেলে দেব। এর আগে আমি আমের আরও অন্যান্য রেসিপি বানিয়েছি, যেটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যেয়ে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমের সিরাপ বানিয়ে কিভাবে আইসক্রিম আর গোলা শরবত বানাবেন সেই রেসিপিও দেওয়া আছে। সবগুলো আম আমি একইভাবে কেটে নিয়েছি। আর আছে 2 ধরনের আচার, যেটি একদম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন খুব সহজে। সবটুকু লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা আমগুলো। দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি একটু মোটা মোটা করে স্লাইস করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া। এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়েছি। এই 8 থেকে 10টা রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দেবো এখানে পানি। এখানে পানিটা বেশি দেবেন না, এখানে আম থেকেও পানিটা বের হবে, আর যেহেতু আমি কাঁচা পেঁয়াজ এখানে দিচ্ছি, পেঁয়াজ থেকেও পানি রিলিজ হবে, তাই এখানে অল্প পরিমাণে পানি দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার দিয়ে দেবো কিছু গোটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1/2 চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ, একটি দারচিনির টুকরো, আর দিয়ে দেবো জয়ত্রীর একটি ফুলের অর্ধেকটা। এবার এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি পানিটা দিয়ে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আমটা আর পেঁয়াজটা তো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু রসুনটা একটু সিদ্ধ হতে লেট হবে, তাই লো ফ্লেমেই এটি সিদ্ধ করে নিতে হবে সুন্দরভাবে। এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার যে গোটা মশলাগুলো ছিল সেইগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাগুলো পুঁটলির মধ্যে বেঁধেও দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু কোনো কাপড় ছিল না, তাই আমি পুঁটলি করতে পারিনি। এবার আমি একটি মিক্সি জার নিয়ে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে ঠান্ডা করে এই মিক্সারটা নিয়ে নেব, বা আম সিদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। এবার এটা আমি কোনো পানি ছাড়াই একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, আর আমি সিদ্ধ করার সময় যেটুকুন পানি ব্যবহার করেছি সেইটুকুন পানি দিয়েই এই আমের সসটা বানিয়ে নিতে হবে। এর থেকে বেশি আর কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, তাহলে এই সসটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন না, আর খেতেও ভালো লাগবে না। এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্মুথ পেস্ট হয়েছে। এবার আবারও যদি কোনো গোটা গোটা থাকে, তার জন্য আমি একটি স্টিনারের সাহায্যে ছেঁকে নেব। তার জন্য একটি বোল নিয়ে নিয়েছি, আর স্টিনারের মধ্যে দিয়ে দিচ্ছি পাল্পগুলো। তো সুন্দরভাবে ছেঁকে নিতে হবে, যাতে কোনো গোটা গোটা যে কোনোই মশলা বলো বা যদি কোনো আমের গুটলি থাকে, তাহলে সেটা ছেঁকে নিলে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। নাহলে এটি যদি এই স্টেজটা অবশ্যই ফলো করতে হবে, নাহলে এটি ফলো না করলে এই যে গোটা গোটাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো থাকলে মুখের মধ্যে থাকলে ভালোও লাগবে না, আবার দেখতেও ভালো লাগবে না, তাই এই স্টেজটা অবশ্যই ফলো করবেন। এবার আমি এটা সাইডে করে দিচ্ছি। আবারও চলে যাচ্ছি
গ্যাসের দিকে। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই আমের যে পাল্পটা ছিল সেটি, এখানে সবটুকু দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এটি যখন চুলোর মধ্যে বসাবেন তখন অনবরত নাড়তে হবে, যেহেতু এটি অনেকটাই গাঢ় তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নিচে ধরে গেলে একদমই খেতে ভালো লাগবে না, টেস্টটা অন্যরকম এসে যাবে। তাই গ্যাসের মধ্যে বা কড়ার মধ্যে দিয়ে যখন গ্যাসটা অন করবেন তখন অনবরত এটি নাড়তে হবে। যখন এইভাবে ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চিনির পাউডার। এখানে আমার চিনির পাউডার আগে থেকে করা ছিল তাই আমি চিনির পাউডারটা ইউজ করেছি। আপনারা চাইলে গোটা চিনিটাও ইউজ করতে পারেন। এখানে আমি 1/4 কাপ চিনির পাউডারটা ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পাউডারটা ইউজ করতে পারেন। এখানে বেশি মিষ্টি দেবেন না, সসের মধ্যে হালকা টক টক ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে। এবার চিনির পাউডারটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। চিনি পাউডারটা দেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে যাবে বা চিনি দেওয়ার পরে পাতলা হয়ে যাবে মিক্সচারটা, তবে কোনো ভয় পাওয়ার কারণ নাই। এটি আবারও গাঢ় হয়ে যাবে এটি রান্না করতে করতে। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/4 টিস্পুন লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পরে টেস্ট করে। এখানে আমি বিট লবণটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা লবণটা ইউজ করে নিতে পারেন। এবার লবণটা দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি। এবার এটি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে ওই 2 মিনিট মতন। 2 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এই সসটা হালকা টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতে খুব দারুণ লাগে, তাই এখানে চিলি ফ্লেক্সটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতন চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন। যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা কম দিতে পারেন। এবার এটি অনবরত আমি নাড়তে থাকবো 2 মিনিট মতন। 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি অর্গ্যানিক ফুড কালার। এটি দেখতে ভালো লাগবে তাই আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এই কালারটা স্কিপও করতে পারেন। এবার কালারটা দিয়ে ফুড কালারটা ওই 2 ফোঁটা মতন দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে এটি আমি রান্না করে নেব 3 মিনিট মতন। 3 মিনিট পর দেখবেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটা মিক্সচারটাও গাঢ় হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে টেস্টটাও সুন্দর আসে আর দীর্ঘদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। যেহেতু এটি সারা বছর স্টোর করে রাখতে চাই তাই আমি এখানে ভিনেগারটা ইউজ করেছি। তবে আপনারা চাইলে ভিনেগারটা নাও ইউজ করতে পারেন। ভিনেগারটা না ইউজ করলে তাহলে এটি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন না। এটি বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার মিক্সচারটা ভিনেগারটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নেব। এটি অনেকটা সাবধানে করতে হবে, যখন মিক্সচারটা ফুটে উঠবে তখন হাতের মধ্যে ছিটা লাগতে পারে, তাই এই প্রসেসটা একটু মাথায় রেখে সাবধানে করতে হবে। এবার এখানে আমি চেক করে নেব সসটা রেডি হয়েছে কিনা। তার জন্য একটি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে একটু সস দিয়ে দিয়েছি। এবার প্লেটটা এইভাবে করে একটু কাত করে নিচ্ছি। যখন দেখবেন এইভাবে সসটা গড়িয়ে আসছে, কোনো রকম পানি দেখা দিচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে যে সসটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর রান্না করব না, নাহলে অনেকটাই গাঢ় হয়ে যাবে ঠান্ডার পরে। এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার এটি ঠান্ডা করে নেব। এবার আমি মিক্সচারটা ঠান্ডা করে একটি বোতলের মধ্যে ঢেলে নেব। তার জন্য একটি কাঁচের বয়াম আমি আগে থেকে বা কাঁচের শিশি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকনো করে রেখে দিতে হবে। ভিজে অবস্থায় ঢালা যাবে না, তাহলে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন না। এবার আমি সবগুলো সস ঢেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। এবার অল্পটুকু আমার সস বেঁচে গিয়েছিল, ডাব্বার মধ্যে জায়গা হয়নি বা বোতলের মধ্যে, তাই আমি অন্য কন্টেনারে ঢালবো বলে রেখে দিয়েছি। কেমন হয়েছে এবার জানিয়ে দেখাও তো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।